Okay, so we'll start from greedy method today. Uh, Basically greedy method বলতে আমরা যেটা বুঝাই লাইক দেয়ার আর আমরা এতদিন যে অ্যালগোরিদম গুলো দেখছি দেয়ার আর লাইক ব্রুট ফোর্স অ্যালগোরিদমের মধ্যে পড়ে অ্যান্ড গ্রিডি মেথড হচ্ছে কি আরেক ধরনের মেথড যে আমরা প্রবলেম সলভ করার জন্য আরেক ধরনের মেথড লাইক গ্রিডি মেথড দেখি। এরপরে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং মেথড আছে। বেসিক্যালি গ্রিডি মেথডে যেটা হয় লাইক লেটস আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে হবে। লেটস আমি পার্সন অ্যান্ড আমার হচ্ছে ঢাকা থেকে চিটাগাং যেতে হবে। ওকে, সো দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ দ্য প্রবলেম স্টেটমেন্ট। এখন এই প্রবলেম স্টেটমেন্টটা মধ্যে একটা কনস্ট্রেন্ট থাকবে, লেটস সে যে এখানে আমার যেতে হবে 12 আওয়ার্সের মধ্যে, দ্যাটস দ্য কনস্ট্রেন্ট। অ্যান্ড একটা জিনিস মনে রাখতে হবে, গ্রিডি মেথড দিয়ে ওই প্রবলেমগুলো সলভ করা যায় যেখানে হচ্ছে কি তুমি কোনো একটা ম্যাক্সিমাম অথবা মিনিমাম অ্যান্সার চাচ্ছ, লাইক ম্যাক্সিমাম অপটিমাইজেশন অ্যান্সার অথবা মিনিমাম অপটিমাইজেশন অ্যান্সার। তো লেটস সে যে আমি একটা পার্সন যে ঢাকা থেকে চিটাগাং যাব এবং আমাকে মিনিমাম কস্টের মধ্যে যেতে হবে। ওকে, সো এখন আমি যদি দেখি যে আমার ঢাকা থেকে চিটাগাং যেতে হবে। ওকে, সো লেটস সে এটা 4 আওয়ার্স, পসিবল হচ্ছে 4 আওয়ার্স আমাকে যেতে হবে। তো আমার ঢাকা থেকে চিটাগাং যেতে হবে। এই ক্ষেত্রে আমার কি কি ওয়ে আছে, লাইক আই ক্যান গো, লাইক একটা সলিউশন হতে পারে আমি আহ, গাড়ি দিয়ে যেতে পারি, লাইক একটা মাইক্রো ভাড়া করে দিয়ে যেতে পারি। দেন আই ক্যান গো ফর মাই উইথ মাই ওন কার। তারপরে আই ক্যান গো উইথ আ বাইক। তারপর আই ক্যান গো ইউজিং এ ট্রেন। তারপর আই ক্যান গো বাই বাস। সো দিস উড বি সাম সলিউশনস। এখন আমাকে কি বলছে যে 4 ঘন্টার মধ্যে যাইতে। তো যদি আমি একটা মাইক্রো নিই দেখা যাবে ওখানে 7-8 ঘন্টা লাগতেছে। যদি আমি একটা ট্রেন নিই সেই ক্ষেত্রে দেখা যাইতেছে 12 ঘন্টা লাগতেছে। যদি আমি একটা বাস নিই তখন দেখা যাইতেছে 4 ঘন্টা লাগতেছে। বা যখন দেখা যাইতেছে আমি আমার নিজের গাড়িতে যাচ্ছি তখনও দেখতেছি আমার 4 ঘন্টা লাগতেছে। অ্যান্ড যখন আমি দেখা যাচ্ছে বাইক দিয়ে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আরো বেশি টাইম লাগতেছে। তাহলে আলটিমেটলি আমি তাহলে এগুলো হচ্ছে কি আমার ফিজিবল অ্যান্সার, লাইক আমি এটা 4 ঘন্টা দিয়ে যেতে পারবো, কনস্ট্রেন্ট মানতেছে। সো দিজ আর ফিজিবল অ্যান্সার, ফিজিবল সলিউশন। তো ফিজিবল সলিউশন আমাদের কিন্তু অনেকগুলো আছে। ফার্স্টে দেখো অনেকগুলো সলিউশন আছে, বাট গ্রিডি মেথডে একটা কনস্ট্রেন্ট থাকে। সো আমাদের কনস্ট্রেন্ট অনুযায়ী ফিজিবল সলিউশনগুলো সিলেক্ট করে নিতে হয়। ওখান থেকে আমাকে যেভাবে অপটিমাইজ করতে বলছে, মিনিমাম কস্ট নাকি ম্যাক্সিমাম কস্ট, ওইটা অনুযায়ী আমাকে সলিউশন যে কোনো একটা সলিউশন আমি পাবো গ্রিডি মেথড থেকে। তো দেখা যাইতেছে আমি যদি আমার বাস নেই, ওইটার মধ্যে সবচেয়ে বেশি আমার কম টাকা খরচ হইতেছে, মানে সবচেয়ে কম টাকা খরচ হইতেছে বা সবচেয়ে মিনিমাম কস্টিং হইতেছে। তাহলে আমার সলিউশনটা হবে S3, তাহলে কার্ড দিয়ে আমি যেটা চাইতেছি। মানে এখানে অনেকগুলো সলিউশন থেকে ফার্স্টে ফিজিবল সলিউশন গুলো বের করলাম অ্যাকর্ডিং টু দা কনস্ট্রেন্ট। অ্যান্ড এরপরে হচ্ছে আমি ওই ফিজিবল অ্যান্সার গুলোর মধ্যে সবচেয়ে মিনিমাম কস্টটা যেটা পাইলাম সেটাই হচ্ছে গিয়ে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তো এখন এখানে মিনিমাম আবার অনেক কোশ্চেন থাকতে পারে, ম্যাক্সিমাম কোনো কিছু একটা আস করতে পারে, ম্যাক্সিমাম কোনো আউটপুট চাচ্ছে, এখানে মিনিমাম চাইলো। সো বেসিক্যালি মিনিমাল অথবা ম্যাক্সিমাল অপটিমাল, মানে অপটিমাইজেশনের জন্য বেসিক্যালি গ্রিডি মেথডটা ইউজ করা হয়। সো এই জিনিসটা যদি আমি একবার একটু সামারাইজ করি, বেসিক্যালি আমি হচ্ছে গিয়ে সলিউশন দেখি, লাইক লেটস সে যে অনেকগুলো সলভ আছে, ওই সলভগুলো থেকে এরপরে সেকেন্ড ধাপ হচ্ছে কি আমার ফিজিবল সলিউশনগুলো বের করা। ফিজিবল সলিউশন বের করার পরে আমি ওইটার মধ্যে থেকে সবচেয়ে অপটিমাল, অপটিমাল অফ দ্য ফিজিবল সলিউশন বের করে সেটাকে আমি রিটার্ন করে দিই। এটাই হচ্ছে আমার গ্রিডি মেথড। গ্রিডি মেথডের যদি আমাদের কোনো একটা ক্লাস লিখতে হয় তাহলে বেশি এইভাবে করা লাগবে যে সলভ লিখতে হবে, সলভগুলো বের করতে হবে, তারপরে ফিজিবল সলিউশনগুলো বের করতে হবে কনস্ট্যান্ট অনুযায়ী, দেন মানে বেসিক্যালি কন্ডিশন অনুযায়ী, দেন রিটার্ন করে দিতে হবে ফিজিবল সলিউশনগুলোর মধ্যে সবচেয়ে অপটিমাল রেজাল্ট। ওকে, সো টাইম ইন্টারভাল একটা গুড এক্সাম্পল আছে, বাট ওটা তোমাদের সিলেবাসে এবার নাই। তো লেটস সে আমরা স্টার্ট করি তাহলে ন্যাপস্যাক দিয়ে। ন্যাপস্যাক প্রবলেমটা বেসিক্যালি গ্রিডি মেথড দিয়ে সলভ করা পসিবল। আমরা দেখি ন্যাপস্যাক প্রবলেম বলতে অ্যাকচুয়ালি বুঝাই কি।
ওকে, তো লেটস আমার কাছে অবজেক্ট আছে কিছু, অ্যান্ড প্রত্যেকটা অবজেক্টের বিক্রি করলে বা ওইটার অবজেক্ট অনুযায়ী আমার কিছু প্রফিট আছে। বেসিক্যালি এটা অবজেক্ট নাম্বার, এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা অবজেক্টের প্রফিট, অ্যান্ড প্রত্যেকটা অবজেক্টের ওয়েট আছে। এখন প্রবলেমটা হচ্ছে, ন্যাপস্যাক বলতে বেসিক্যালি কি বোঝায়? ন্যাপস্যাক বলতে বোঝায় যে আমার কাছে একটা ব্যাগ আছে, এন্ড এই ব্যাগটার একটা ক্যাপাসিটি আছে, লেটস সে ওটার নাম হচ্ছে এম, লাইক এখানে 15, অ্যান্ড এন হচ্ছে কতগুলো অবজেক্ট আছে, এখানে কয়টা অবজেক্ট আছে, 1 2 3 4 5 6 7, তো 7টা অবজেক্ট আছে, অ্যান্ড এমটা হচ্ছে আমার ক্যাপাসিটি। লাইক লেটস সে এটাকে আমি বললাম 15 কেজি, বা এটা 15 কেজি হতে পারে, 15 পাউন্ড হতে পারে, এনি ইউনিট দ্যাট ইউ ওয়ান্ট। বেসিক্যালি এই ব্যাগটার মধ্যে 15 কেজির থেকে বেশি জিনিস তুমি রাখতে পারবে না। তাহলে আমি কি করবো, আমাকে অবজেক্টগুলো নিতে হবে, এবং অবজেক্টগুলো তো নিব, লাইক অবজেক্টগুলোর মধ্যে কনস্ট্রেন্টটা কি, যে এটা হচ্ছে কি আমার কনস্ট্রেন্টটা, যে আমার এখানে ওয়েটটা অবভিয়াসলি 15 কেজির থেকে যাতে বেশি না হয়। এখানে যতগুলো ওয়েট আছে মানে আমি অবজেক্টগুলো নিতে পারবো, কোনো সমস্যা নেই, বাট আমার ওয়েটটা ততটুকুই নেওয়া লাগবে যতক্ষণ এটা 15-এর থেকে ছোট বা 15-এর সমান। 15-এর থেকে বেশি আমি নিতে পারবো না, সো দ্যাটস দ্য কনস্ট্রেন্ট। এখন আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে আমাকে চাইছে কি অপটিমাল, লাইক ম্যাক্সিমাম নাকি মিনিমাম। আমি চাইতেছি যে আমার ম্যাক্সিমাম যাতে প্রফিট হয়, ম্যাক্সিমাম যাতে প্রফিট হয়, সেই জিনিসটা আমি এই গ্রিডি মেথড দিয়ে সলভ করতে চাইতেছি। তাহলে আমায় কি করতে হবে, ফার্স্টে আমাদেরকে অল পসিবল সলিউশন বের করতে হবে, মানে সলিউশনগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমার ফিজিবল সলিউশনগুলো দেখতে হবে, তারপর ওখান থেকে আমাদেরকে ম্যাক্সিমাম যে প্রফিট হবে সেটা বের করতে হবে। তো এই জিনিসটা যদি আমি গ্রিডি মেথড দিয়ে করতে চাই, এখানে আমাকে আরেকটা কনস্ট্যান্ট না, মানে আরেকটা ভ্যারিয়েবল নেওয়া লাগবে, উইচ ইজ এক্স, অ্যান্ড এক্স এর ভ্যালু 0 থেকে 1 হবে। সো x1, x2, x3, মানে প্রত্যেকটা অবজেক্টের জন্য একটা করে x2 থাকবে। অ্যান্ড এই এক্স গুলাই হচ্ছে বেসিক্যালি 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এবং দিস ইজ অ্যাকচুয়ালি এক্স এর ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি প্রফিট বাই ওয়েট। ওয়াই ইট ইজ প্রফিট বাই ওয়েট। ওকে, সো লেটস সে, আচ্ছা ফার্স্টে প্রফিট বাই ওয়েট এটা আমরা ভুলে যাই। আপাতত আমরা চিন্তা করি যে এই প্রবলেমটা আমরা কেমনে কেমনে সলভ করতে পারি। তো আমি কি করতে পারি, যে আমি বলতে পারি যেহেতু আমাকে ম্যাক্সিমাম প্রফিট বলছে, তাহলে সবসময় একদম ম্যাক্সিমাম যে প্রফিটের যে অবজেক্টটা আছে সেটাকে আমি নিয়ে নিই, এখানে 15, আমি এটাকে নিয়ে নিই। দ্যাট কুড বি এ সলিউশন, যে তুমি এটাকে নিচ্ছ, এরপরে নেক্সট ম্যাক্সিমাম প্রফিটেরটাকে নিচ্ছ, তারপর নেক্সট ম্যাক্সিমাম প্রফিটেরটাকে নিচ্ছ। দ্যাট কুড বি এ সলিউশন, যে তুমি ম্যাক্সিমাম প্রফিট পাচ্ছ। আবার এই ক্ষেত্রে তুমি এই জিনিসটাও করতে পারো, মানে যতক্ষণ না হচ্ছে গিয়ে তোমার এম 15-এর সমান হচ্ছে, মানে এখানে যতক্ষণ না তোমার 15 কেজি সমান হচ্ছে, লাইক তুমি যদি 15-এর এই অবজেক্টটা যদি নাও, এটা ম্যাক্সিমাম প্রফিট, এটাকে যদি নাও তোমার, তাহলে তোমার 5 কেজি ওয়েট পূরণ হয়ে গেছে, তবে তুমি আর 10 কেজি নিতে পারবা, এভাবে করে আর কি জিনিসটা দিতে হবে। তো এটাও মাথায় রাখতে হবে, অ্যান্ড ম্যাক্সিমাম প্রফিট তুমি যদি নিতে থাকো ফেস থেকে, তাহলে হয়তো বা বলতে পারো যে আমি ম্যাক্সিমাম প্রফিটটা পাবো। এখন কেউ চাইলে এটাও তো বলতে পারে যে আমি সবচেয়ে কম ওয়েটের জিনিস নিই ফার্স্টে, যত আমি কম ওয়েটের জিনিস নেবো তত বেশি জিনিস নিতে পারবো, সো যত বেশি জিনিস নিতে পারবো তত বেশি আমি প্রফিটেড হবো। দ্যাট কুড বি অ্যান সলিউশন অ্যাজ ওয়েল। কিন্তু এই যতগুলো আমি সলিউশন বললাম, সেই প্রত্যেকটা সলিউশনই কোনো অপটিমাল সলিউশন না। অপটিমাল সলিউশনটা আমি কিভাবে পাবো, যখন আমি দেখবো প্রত্যেকটা অবজেক্টের, এখানে তো লাইক 2 কেজি ওয়েটের, মানে 2 ওয়েটের জন্য প্রফিট হচ্ছে 10, মানে পুরা 2 ওয়েটের প্রফিট হচ্ছে 10, পুরা 3 ওয়েটের প্রফিট হচ্ছে 5, পুরা 5 ওয়েটের প্রফিট হচ্ছে 15। তো এটা বেটার হয় না যে আমি প্রফিট বাই ওয়েট, লাইক এটার একটা ওয়েটের জন্য, একটা ইউনিটের ওয়েটের জন্য কতটুকু প্রফিট হচ্ছে, এটার একটা ইউনিটের জন্য কতটুকু প্রফিট হচ্ছে, এটার একটা ইউনিটের জন্য কতটুকু প্রফিট হচ্ছে। সো ওইভাবে যদি আমরা নিই, তাহলে কিন্তু এখানে আমরা অপটিমাল রেজাল্টটা পাবো। সো দ্যাট ইজ, মানে আমাকে এখানে এক্স নামের নতুন একটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করা লাগতেছে, যেটা ভ্যালু 0 থেকে 1 হতে পারে। এখন 0 থেকে 1 হওয়া মানে কিন্তু না যে 0 and 1ই হবে, এখানে ফ্র্যাকশনও থাকতে পারে, বেসিক্যালি কি হচ্ছে, যে এখানে যে অবজেক্টগুলো আছে, দিজ আর ডিভিজিবল। লাইক ধরতে পারো প্রথম যে অবজেক্ট আছে সেটা হচ্ছে টমেটো। সো 2 কেজি টমেটো নিলে আমার প্রফিট হয় 10 টাকা।
তো 3 কেজি আমার শাক নিলে আমার প্রফিট হয় 5 টাকা। আমি যদি 5 কেজি আপেল নিই তাহলে আমার 15 টাকার প্রফিট হয়। জিনিসটা হচ্ছে কি এরকম, লাইক এই কেজিগুলো কি কি তুমি ডিভাইড করতে পারবে। লাইক তুমি 5 কেজি এখানে আপেল আছে, তুমি তার থেকে 2 কেজি নিলা। এখানে তোমার 7 কেজি ধরো শাক আছে, তার মধ্যে তুমি 1 কেজি নিলা। মানে এই এই জিনিসটা হচ্ছে কি, দ্যাট ইজ, এটা হচ্ছে কি ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। লাইক তুমি এখানে ডিভাইড করতে পারতেছো অবজেক্টগুলোকে, দিস অবজেক্টস আর ডিভিজিবল। তুমি হচ্ছে গিয়ে 4 কেজি জায়গায় 2 কেজি নিতে পারতেছো, পুরোটাই নিতে হবে এরকম না। সো তার মানে আমাকে এখানে যেহেতু এগুলো ডিভিজিবল, দ্যাট ইজ ওয়াই এক্স এর ভ্যালুগুলো দেখো এটা ফ্র্যাকশনও হতে পারে। তো আমরা দেখবো এটা কিভাবে ফ্র্যাকশন হচ্ছে। তো লেটস সে আবার একটু copy করি। তো এম হচ্ছে আমার দেওয়া আছে 15 এন্ড এন হচ্ছে 7। লাইক 7টা অবজেক্ট রেজিস্টার 7। ওকে, তো আমি এখন এক্স এর ভ্যালু বের করে ফেলি। এক্স ইজ অ্যাকচুয়ালি পি বাই ডাব্লিউ। তাহলে আমার ফার্স্ট অবজেক্টটার জন্য 10/2, মানে প্রত্যেকটা ইচ ওয়েটের জন্য আমার প্রফিট হচ্ছে 5, তো 10/2, 5/3 which will give us 1.3, then 15/5 which will give us 3, then 7/7 will give us 1, 6/1 will give us 6, 40 sorry, this will be 18, 18/4 will give us 4.5, and 3/1 will give us 3. সো প্রত্যেকটা অবজেক্টের জন্য আমি এক্স পেয়ে গেলাম। এখন এইগুলো হচ্ছে গিয়ে আমার ওই যে ফার্স্টে দেখছেন না অনেকগুলো সলিউশন থাকে, এগুলো হচ্ছে আমার সলিউশন। এর থেকে আমাকে সবচেয়ে ফিজিবল সলিউশনগুলো বের করতে হবে। আচ্ছা, সো ওকে, সো এটাকে আমি এক্স না বলি, লেটস সে এটা হচ্ছে কি পি বাই ডাব্লিউ, অ্যান্ড এক্স নামে আরেকটা আমার ভ্যারিয়েবল আছে। এক্স নামে আমার একটা ভ্যারিয়েবল থাকবে যেগুলো ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত হতে পারে, ফ্র্যাকশনও হতে পারে। অ্যান্ড আমার কাছে এই যে ব্যাগটা আছে, তার মধ্যে 15 কেজির থেকে বেশি জিনিস নেওয়া পসিবল না। ওকে, সো এখানে সবচেয়ে বেশি প্রফিট, মানে একটা ওয়েট যদি আমি নিই, একটা ওয়েট যদি নিই তাহলে সবচেয়ে বেশি প্রফিট কোন ক্ষেত্রে হবে। এখানে সবচেয়ে বেশি প্রফিট কার একটা ইউনিটের জন্য, এটা মানে অবজেক্ট নাম্বার 5। তাহলে অবজেক্ট নাম্বার 5 এর আমি পুরোটাকে যদি নিয়ে নিই, কথা আমার কাছে তো এখন 15 আছে, 15 কেজি আমি এটার মধ্যে ঢুকাতে পারবো। তো আমি প্রথমেই এটা যেহেতু সবচেয়ে বেশি প্রফিট, লাইক এই জন্যই আমি হচ্ছে কি অপটিমাল করার জন্য এই জিনিসটা বের করছি, প্রফিট বাই ওয়েট। দিস উইল গিভ আস দ্য অপটিমাল অ্যান্সার্স, লাইক অপটিমাল প্রফিটস। বিকজ আমার প্রফিটটা পুরাটার থেকে না চিন্তা করে প্রত্যেকটা একটার জন্য কত করে প্রফিট হবে সেটা দেখলে বেসিক্যালি আমি বেটার ম্যাক্সিমাম প্রফিটটা বের করতে পারবো আর কি। তো এখানে কি হচ্ছে, সবচেয়ে বেশি প্রফিট হচ্ছে কি 6, মানে 5 নম্বর অবজেক্টের ওয়েট আছে 1, তো আমি পুরোটাই 1টাকে নিয়ে নিলাম। সো 15 - 1 উইল গিভ আস 14, মানে আমার কাছে রিমেইনিং হচ্ছে 14 কেজি। অ্যান্ড এই 5 নম্বর অবজেক্টের জন্য এক্স এর ভ্যালুটা কত হবে, এক্স এর ভ্যালুটা হয়ে যাবে 1। যেহেতু আমি এখানে 1 কেজির মধ্যে 1 কেজি নিছি, সো বেসিক্যালি 1/1 উইল গিভ আস 1। বিকজ আমার কাছে আছে কত কেজি, 1 কেজি, তার মধ্যে আমি নিছি 1 কেজি, তার মানে 1/1 উইল গিভ আস 1। তো এক্স এর ভ্যালু 1 হলো ফার্স্টেরটা ফর ফিফথ নাম্বার অবজেক্ট। এরপরে নেক্সট নেক্সট সবচেয়ে ম্যাক্সিমাম প্রফিট বাই ওয়েট কার 5, মানে অবজেক্ট নাম্বার 1। আমি অবজেক্ট নাম্বার 1কে নিলাম, অ্যান্ড এটার কতটুকু ওয়েট আছে, এটার ওয়েট হচ্ছে 2 কেজি। তো আমার কাছে যেহেতু রিমেইনিং আছে 14, তো 14 থেকে আমি 2 কেজি নিতেই পারি। তো 14 - 2, আই উইল বি রিমেইন উইথ 12 কেজি। অ্যান্ড এক্স এর ভ্যালুটা এখানে দেখো আমি 2 কেজি আছে আমার কাছে, এর মধ্যে আমি 2 কেজি নিচ্ছি। তো 2/2 উইল গিভ আস 1। তাহলে এই প্রথম অবজেক্টের জন্য এক্স এর ভ্যালু 1। এরপরে নেক্সট আসো, নেক্সট হচ্ছে কি আমার কোন অবজেক্টটা সবচেয়ে বেশি প্রফিটেবল, 4.5, মানে 6 নম্বর অবজেক্টটা। 6 নম্বর অবজেক্টের মধ্যে আছে দেখো কত, 4 কেজি। তো আমার কাছে 12 কেজি রিমেইনিং আছে, তার মধ্যে আমি 4 কেজি নিয়ে নিতেই পারি। সো 12 - 4 উইল গিভ আস 8। আমি এখানে 4 কেজি নিয়ে নিছি। তো এখানে তাহলে কি হচ্ছে, আমার কাছে ছিল 4 কেজি এবং আমি নিয়েও নিছি 4 কেজি, তাহলে এখানেও এক্স এর ভ্যালু হচ্ছে 1। অলরাইট, এরপর আমরা নেক্সট দেখি। নেক্সট আমাদের 8 কেজি বাকি আছে এবং অনেকগুলো অবজেক্টও বাকি আছে। সো এরপর সবচেয়ে প্রফিটেবল কে, এরপর সবচেয়ে প্রফিটেবল দিস 3, এটাও হইতে পারে এটাও হইতে পারে। তো লেটস আমি এটাকে নিই। এটাকে যদি নেই, তখন দেখতেছি যে এটা হচ্ছে কি 3 নম্বর অবজেক্ট। তো 3 নম্বর অবজেক্টের মধ্যে আমি এটা কতটুকু ওয়েট, 5 5 কেজি ওয়েট। তাহলে আমি 8 এর থেকে 5, 8 কেজি যেহেতু আছে তো আমি নিতে পারবো।
তো এটা থেকে 5 কেজি নিয়ে নিলাম, আমার কাছে বাকি আছে 3 কেজি। তো আমি 5 কেজি আমার কাছে আছে এবং নিলামও 5 কেজি, তাহলে বেসিক্যালি এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1, এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1। ওকে, তো এরপর নেক্সট নেক্সট ম্যাক্সিমাম তো এই 3, এটাকে নিলাম এবং এটাকে নেওয়ার পরে দেখতেছি এটার মধ্যে আসি 1 কেজি ওয়েট, তো আমার কাছে 3 কেজি ওয়েট আছে, বাকি আছে, তো 3 - 1 উইল গিভ আস 2, 2 কেজি, আমরা 2 কেজি রিমেইন করতেছি এবং এটার মধ্যে 1 কেজি ছিল, আমরা 1 কেজি নিয়ে নিছি, সো ইট উইল গিভ আস 1 অ্যাজ ওয়েল ফর এক্স। অলরাইট, এরপরে দেখো নেক্সট আমাদের প্রফিটেবল হচ্ছে কি 1.3 আর 1 এর মধ্যে 1.3, সো আমরা 2 নম্বর অবজেক্টটাকে নিলাম। এখন 2 নম্বর অবজেক্টটা যদি যদি নেই, দেখো এখানে হচ্ছে কি ফ্র্যাকশনালের ব্যাপারটা আসতেছে, যে এই 2 নম্বর অবজেক্টের ওয়েট, এই 2 নম্বর অবজেক্টের ওয়েট কিন্তু 3 কেজি, আর আমার কাছে বাকি আছে 2 কেজি, মানে আমি 2 কেজির থেকে বেশি জিনিস নিতে পারবো না, বাট এটা 3 কেজি। তার মানে বেসিক্যালি আমি এখানে 2 কেজি, 3 কেজির মধ্যে 2 কেজি নিতে হবে, সো আমি 2 কেজি নিয়ে নিলাম, জিরো। তো বেসিক্যালি এখানে আমি কি করতেছি, আমার কাছে আছে 3 কেজি, আমি নিয়েছি 2 কেজি, রাইট? সো তার মানে কি, এটা আমার একটা ফ্র্যাকশনাল অ্যান্সার দিবে, দিস উইল বি 0.67 অর সামথিং লাইক দ্যাট। তার মানে আমি এখানে এক্স এর যে ভ্যালুগুলো পাচ্ছি, এই ভ্যালুগুলো হয় জিরো, নাহলে নাহলে 0 থেকে 1 এর মধ্যে আসতে। ও বাই দ্য ওয়ে, লাস্ট অবজেক্টটা, এই 4 নম্বর অবজেক্টটা, এখানে 1 কেজি বাকি আছে, এখন এটাতে আমি বেসিক্যালি, সরি 1 কেজি তো বাকি নেই, 7 কেজি বাকি আছে এবং প্রফিট হচ্ছে গিয়ে আমার, প্রফিট বাই ওয়েটটা হচ্ছে গিয়ে 1। তো এটা সবচেয়ে মিনিমাম প্রফিটের ছিল, কিন্তু ওয়েটটা অনেক বেশি ছিল। যাই হোক, ওয়েটটা বিষয় না, প্রফিট বাই ওয়েটটা বেশি বেশি ইম্পর্টেন্ট। সেখানে প্রফিট বাই ওয়েটটা সবচেয়ে কম ছিল, এটা আমি নিই নি, এবং নেই নি কারণ কি, আমার এখানে জায়গার বাকি নেই। তো আমার 0 কেজি রিমেইন, তো আমার কিছু বাকি নেই। তো দ্যাট ইজ, আমি যদি অবজেক্টটা নিতে পারতেছি না, দ্যাট ইজ অবজেক্টটা হয়ে গেল, এখানে আমি এক্স এর ভ্যালু দিলাম 0, তাহলে আমি এক্স এর ভ্যালুগুলো আমি 0 থেকে 1 এর মধ্যে পেয়ে গেলাম, লাইক দ্যার ইজ এ ফ্র্যাকশন অ্যাজ ওয়েল। এটা আমি পুরোটা নিতে পারিনি, 3 কেজির মধ্যে 2 কেজি নিতে পারছি। ওকে, সো দ্যাটস আওয়ার সলিউশন। এখন এখান থেকে আমাকে ম্যাক্সিমাম প্রফিটটা বের করতে হবে। বাই দ্য ওয়ে, কনস্ট্যান্টের আমি কথাটা কি বলছিলাম, কনস্ট্যান্টটা যদি মানে আমি মানে ইকুয়েশন আকারে যদি লিখতে চাই, বেসিক্যালি এক্স ওয়াই ইন্টু ডাব্লিউ আই হ্যাজ টু বি লেস দেন অর ইকুয়ালস টু 15, এটা ছিল কনস্ট্যান্ট, লাইক এম এর যে ভ্যালুটা, তুমি এখানে যে এক্স পাবা এবং এখানে যে ওয়েটটা আছে, ওইটা সবগুলা তুমি যদি সামেশন করো, তাহলে অবভিয়াসলি 15 এর থেকে কম হইতে হবে। সো লেটস সি 15 এর থেকে কম হয় কিনা। So x w 1 into 2 plus 2 by 3 into 3 plus 1 into 5 plus 0 into 7 plus 1 into 1 into 1 plus 1 into 4 1 into 1, x এর সাথে w গুলো মানে ওয়েট গুলো গুণ করে দিলাম। So 2, this will be 2 as well, তারপরে 5 plus 0 plus 1 plus 4 plus 1, which will give us 4, 9, 10, 14, 15. So ঠিক আছে, x এর wi obviously m এর থেকে ছোট বা সমান আছে। অলরাইট, কনস্ট্যান্ট আমরা মানছি। এরপর আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম প্রফিটটা। বেসিক্যালি আমার অ্যান্সারটা কি হইতে হবে, যে এক্স আই পি আই এর ভ্যালুটা যাতে ম্যাক্সিমাম হয়, এটাই হচ্ছে কি আমার উদ্দেশ্য, আমার মেইন মানে অবজেক্টিভ হচ্ছে কি এই জিনিসটা, এটা আমার অবজেক্টিভ, অ্যান্ড এটা ছিল আমার কনস্ট্যান্ট। তো দেখি আমরা অবজেক্টিভটা বের করতে চাই, এক্স আই পি আই এর ভ্যালুটা বের করি। তো সো ফার্স্ট এর এক্স হচ্ছে 1 আর প্রফিট হচ্ছে 10, সো 1 ইন্টু 10। পরের এক্সটা হচ্ছে গিয়ে 2/3 অ্যান্ড প্রফিট হচ্ছে গিয়ে 5, সো 2/3 ইন্টু 5। পরের এক্স হচ্ছে 1 অ্যান্ড প্রফিট হচ্ছে গিয়ে 15, সো 1 ইন্টু 15। এখানে কিন্তু আমি প্রফিট বাই ওয়েট নিইনি, এখানে কিন্তু আমি প্রফিটটাই নিচ্ছি, একদম সবগুলো অবজেক্ট মিলে যে প্রফিট সেটা নিচ্ছি, এখানে কিন্তু প্রফিট বাই ওয়েটটা আমি নিচ্ছি না। 1 ইন্টু 15, পরে 0 ইন্টু 7, 1 ইন্টু 6, 0 ইন্টু 7, 1 ইন্টু 6, তারপর 1 ইন্টু 4, সরি 1 ইন্টু 18 and 1 into 3, so 1 into 18, 1 into 3. বেসিক্যালি আমি এখানে
এই এক্স এর ভ্যালুগুলো নিচ্ছি অ্যান্ড প্রফিটের ভ্যালুগুলো নিচ্ছি, সেটা এক্স এর কি। So 1 into 3, 1 into 18, 1 into 6, 0 into 7, 1 into 1.5, 2 by 3 by 5, 1 into 3, 1 into 18, 1 into 6, 0 into 7, 1 into 15, 2 by 3 into 5, 1 into 10, এগুলো নিলাম। তো লেটস সে এটার অ্যান্সারটা কত আসে দেখি। 10 প্লাস এখানে 3, 10 by 3 তো, তো বা আমি এটা ভাবে বলতে পারি 5 by 3 will give us 10 by 3, 10 by 3 will give us 2.33, তারপর 15 plus 0 plus 6 plus 18 plus 3, so 30, 13, 13 plus 15, 28, 28 plus 6, 34, 34 plus 3, 37, 47, 8, 55, 55.3344, so this will give us 55.4, তাহলে এটা হচ্ছে কি আমার ম্যাক্সিমাম প্রফিটটা আমি পাচ্ছি। So this is our knapsack problem using grid flow. এখন এই প্রবলেমটার আরেকটা ভার্সন আছে which is 01 knapsack. 01 knapsackটা বেসিক্যালি তোমাদের সিলেবাসে আছে অ্যান্ড এটা আমরা সলভ করব ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে। বেসিক্যালি ওই ক্ষেত্রে হচ্ছে কি তুমি এরকম যেখানে ফ্র্যাকশন নিচ্ছ 2/3 নিচ্ছিল এক্স এর মধ্যে, ওখানে ভ্যালুগুলো এরকম ফ্র্যাকশন হওয়া পসিবল না, ওখানে হয় পুরো জিনিসটা নিতে হবে নাহলে পুরো জিনিসটাই নেওয়া যাবে না। লাইক আমি যদি বলতাম যে এখানে প্রথম অবজেক্টটা আছে, এই প্রথম অবজেক্টটা হচ্ছে কি একটা ওভেন, সো 2 কেজির ওভেন, তাহলে আমি বললাম 5 কেজির একটা ওয়াশিং মেশিন, 7 কেজির আমার একটা গ্রাইন্ডার, 1 কেজির আমার একটা কফি মেশিন, এই জিনিসগুলোকে তো তুমি ভাগ করতে পারবে না, ফ্র্যাকশন করতে পারবে না। এখানে যেহেতু আমি আপেল শাক সবজি এগুলো বলছি, এগুলো কি ডিভিজিবল, এগুলোকে মানে ডিভাইড করে করে তুমি নিতে পারবে, কিন্তু এই জিনিসগুলোকে মানে যেগুলো আমি বললাম যেসব জিনিসগুলোকে তুমি ডিভাইড করতে পারবে লাইক ফ্রিজ ওভেন হ্যান্ড এগুলোকে কিন্তু তুমি ডিভিজিবল করতে পারবে না, তো ওগুলো কিন্তু ফ্র্যাকশনাল ল্যাপটপ দিয়ে সলভ করা পসিবল না, ওই ক্ষেত্রে তোমার ডাইনামিক প্রোগ্রামে যেতে হবে আর 01 ল্যাপটপ ইউজ করতে হবে। ওকে, সো এটা আমরা নেক্সট দিন দেখবো ডাইনামিক প্রোগ্রামের বিষয়টা। তো দিস ইজ আওয়ার গ্রিডি প্রবলেম, গ্রিডি মেথড, আমরা হচ্ছে ফিজিবল সলিউশন বের করলাম, এটা এরপরে অপটিমাল যে ম্যাক্সিমাম অ্যান্সারটা সেটা আমরা বের করলাম, দ্যাটস আওয়ার অবজেক্টিভ। সো বেসিক্যালি গ্রিডি প্রবলেমের ক্ষেত্রে একটা জিনিস তোমরা দেখবে যে একটা কনস্ট্যান্ট দেওয়া থাকবে এবং একটা অবজেক্টিভ দেওয়া থাকবে। ওকে, সো নেক্সট হচ্ছে কি আমরা দেখবো হাফম্যান কোডিং। সো হাফম্যান কোডিং বিষয়টা কি, বেসিক্যালি কোনো একটা মেসেজ থাকে, লাইক যে কোনো একটা মেসেজ সেন্ডার থেকে রিসিভারের কাছে যায়, তো সেন্ডার থেকে রিসিভারের কাছে যে কোনো মেসেজ যখন যায় ওই জিনিসটাকে কম্প্রেস করা, টু কম্প্রেস আ মেসেজ ইনটু লোয়ার সাইজ, এই জিনিসটা হচ্ছে হাফম্যান কোডিং এর দ্বারা করা পসিবল হয়। তো লেটস আমাদের কাছে একটা মেসেজ আছে বি সি সি এ ডি ডি এ ই, তো এখানে দেখো প্রত্যেকটা আহ, আমি যদি প্রত্যেকটা ওয়ার্ড দেখি, এগুলো যদি তুমি আস্কি কোড চিন্তা করো, বেসিক্যালি একটা সেন্টারের থেকে একটা রিসিভারের কাছে যখন যাবে তখন তো এবিসিডি এইভাবে গেলে তো হবে না, আমরা কিন্তু জানি যে মেশিন নর্মালি কাজ করে বাইনারি দিয়ে, তো প্রত্যেকটা ওয়ার্ডের আস্কি কোডটাই কিন্তু বেসিক্যালি সেন্টার থেকে রিসিভারের কাছে যায়। তো প্রত্যেকটা আস্কি কোড কত করে, 8 বিট করে, লাইক বেসিক্যালি এর আস্কি কোড এর একটা ডেসিমাল ভ্যালু আছে 65 এবং এটার আশি করতে হচ্ছে কি বাইনারিটা হচ্ছে কি 0 1 0 0 0 0 0 1, তারপরে ধরো বি এর জন্য একটা নাম্বার আছে 66, তো এটার জন্য একটা আশি করতে হবে লাইক 0 0 0 0 1 0, তো এইভাবে আর কি, লাইক সি এর জন্য থাকবে 67, তো প্রত্যেকটার জন্য এরকম বাইনারি কোড থাকবে। তো এখন এখানে মোট ওয়ার্ড আছে 20টা অ্যান্ড প্রত্যেকটার জন্য 8 বিট করে লাগতেছে, সো দিস উইল গিভ আস 160 বিটস। তো আমি এখন চাইতেছি এটাকে যাতে আমি কম্প্রেস করে ফেলি, কম্প্রেস করে ফেলার পরে যেটা হবে সেন্ডারের কাছে রিসিভারের কাছে যাবে, এই পুরো মেসেজটাই যাবে, কিন্তু 160 বিট যাতে না লাগে, কম কম যাতে লাগে, বেসিক্যালি কম্প্রেস করে ফেলা, এনকোডিং করে ফেলা, এই জন্য এটাকে বলে হাফম্যান এনকোডিং।
যেহেতু আমি এটাকে ছোট করে ফেলতেছি, কম্প্রেস করে ফেলবো পুরো বিটটাকে, লাইক আমরা যেরকম জিপ করি, জিপ করলে কি হয় যে অনেকগুলাকে আমরা একটা ফোল্ডারের মধ্যে জিপ করে ফেলতেছি, তখন কি হয় মেসেজ সাইজটা ছোট হয়ে যায়। তো এই জিনিসগুলোকে বলে এনকোডিং, যে সাইজ ছোট করে ফেলা, কম্প্রেস করা। তো মেসেজের কম্প্রেস যদি আমরা করতে চাই, আমরা এখানে হাফম্যান কোডিং অ্যালগোরিদমটা ইউজ করতে পারি। তো লেটস সে এটা কিভাবে করা যেতে পারে। ফার্স্ট অফ অল এখানে আমাকে বের করতে হবে কতগুলা ক্যারেক্টার আছে, ইউনিক ক্যারেক্টার আছে। তো এখানে আমার ইউনিক ক্যারেক্টার আছে, আমি যদি আগের উপরে মেসেজটা দেখি, ইউনিক ক্যারেক্টারগুলো আছে হচ্ছে গিয়ে এ বি আছে, সি এ, সো এ বি সি, ই আছে, ডি আছে, এ বি সি ডি ই, তার মানে পাঁচটা আছে। সো ক্যারেক্টার্স আর এ, বি, সি, ডি অ্যান্ড ই। অ্যান্ড প্রত্যেকটার ওয়ার্ড কতবার করে আসছে সেটা হচ্ছে কাউন্টটা বা ফ্রিকোয়েন্সিটা। তো এ কতবার আসছে, এ দেখা যাচ্ছে তিনবার আসছে। তারপর বি 1 2 3 4 5, পাঁচবার। তারপরে সি 1 2 3 4 5 6, 6 টাইমস। ডি 1 2 3 4, 4 টাইমস। অ্যান্ড ই হচ্ছে 1 2 টাইমস। তো এখন দেখো সবগুলো মিলে 20 হচ্ছে কিনা, 5 আর 3 8, 16, 8 + 6 14, 14 + 4 18, 18 + 2 20, 20টা হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, নর্মালি এটা আমরা ছোটবেলায় শিখছি না যে 2n - 1, এই জিনিসটা হচ্ছে গিয়ে মানে n বিট দিয়ে কতগুলা সংখ্যা তুমি প্রকাশ করতে পারবা। লাইক যদি আমার কাছে একটা বিট থাকে, এটা দিয়ে তুমি হয় 0 নাহলে 1, এই দুটাকে প্রকাশ করতে পারবো। সো একটা বিট দিয়ে তুমি 2n সংখ্যক করতে পারতেছো, মানে ভ্যালুকে প্রকাশ করতে পারতেছো। যদি আমার কাছে দুইটা করে বিট থাকতো তাহলে কি হতো, 0 0 0 1 1 0 1 1, মানে দুইটা বিট দিয়ে তুমি 2 স্কোয়ার সংখ্যা করতে পারতেছো। n - 1 যে 2n দিলেও হয়। সো বেসিক্যালি আমরা তাহলে কি করতে পারবো যে আমাদেরকে যেহেতু লাগবে আমাদের পাঁচটা, তাহলে আমরা 2 স্কোয়ার মানে দুইটা বিট নিলেও তাহলে হইতেছে না, দুইটা বিট নিলে আমরা চারটা অ্যান্সার মানে চারটা আলাদা আলাদা সংখ্যা পাবো। তাহলে আমরা যদি 2³ নিই তাহলে আমরা কি পাবো, 8টা আলাদা আলাদা সংখ্যা পাবো। তো আমরা এখানে যদি তিনটা করে বিট নিই তাহলে আমরা এখানে সবগুলোকে প্রকাশ করতে পারবো। বিকজ এখানে আমার মোট সংখ্যা আছে পাঁচটা, পাঁচটা আমার মানে পাঁচটা মোট ক্যারেক্টার আছে। সো পাঁচটা ক্যারেক্টার যদি আমার প্রকাশ করতে হয় তাহলে আমার এরকম এরকম সংখ্যক বিট লাগবে, যে বিট দিয়ে আমি পাঁচটা সংখ্যাকে প্রকাশ করতে পারবো। তাহলে আমরা একটা দিয়ে করতে পারি দুইটা সংখ্যার প্রকাশ। যদি আমরা দুইটা বিট নিই তাহলে আমরা প্রকাশ করতে পারতেছি চারটা সংখ্যা। আমরা যদি তিনটা বিট নিই তাহলে আমরা প্রকাশ করতে পারবো আটটা সংখ্যা, আমার লাগবে পাঁচটা সংখ্যা। তাহলে আমরা তিনটা বিট নিলে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে। দুইটা নিলে কিন্তু হবে না, কারণ তখন কিন্তু আমরা চারটা বিট প্রকাশ করতে পারবো। তাহলে এখানে যদি আমি কোডগুলো দেখতে চাই, স্টার্ট ফ্রম 0 0 0, এ কে আমি 0 0 0 0 দিয়ে প্রকাশ করলাম, বি কে আমি প্রকাশ করলাম 0 0 1 দিয়ে, সি কে প্রকাশ করলাম 0 1 0 দিয়ে, ডি কে প্রকাশ করলাম 0 1 1 দিয়ে, দেন ই কে প্রকাশ করলাম 1 0 0 দিয়ে। তাহলে কি হয়ে যাচ্ছে, যেগুলোকে 8 বিট করে লাগতেছিল ওই প্রত্যেকটার জন্য আমি যেহেতু ইউনিক ভ্যারিয়েবল গুলো বের করে ফেলছি, ওগুলোকে আমার লাগতেছে তিনটা করে বিট করে, আটটার জায়গায় তিনটা হয়ে গেছে। তাহলে কত ছোট হয়ে গেছে। তাহলে বেসিক্যালি কি হবে, যখন আমি এখানে 20টা ওয়ার্ডকে পাঠাবো, 20টা ওয়ার্ড, আগের মেসেজটা যেহেতু 20টা ওয়ার্ডের ছিল, তো 20টা ওয়ার্ডকে, সরি 20টা ওয়ার্ড তো না, 20টা লেটার ছিল, 20টা লেটারকে যখন পাঠাবো প্রত্যেকের জন্য বিট লাগতেছে তিনটা করে, সেখানে 60 বিট। তাহলে আমার মেসেজটা হয়ে যাচ্ছে 60 বিট, মেসেজের সাইজটা হয়ে যাচ্ছে 60 বিট। কিন্তু এখন কথা হইতেছে এই সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে তো যাবে, কিন্তু ধরো সেন্ডারের কাছে গেল এরকম 0 0 0 0 0 0 1, তারপরে 0 0 0, এটা আমরা বুঝতেছি যে 0 0 0 মানে এ, 0 0 1 মানে হচ্ছে গিয়ে বি, 0 0 0 মানে হচ্ছে গিয়ে এ। কিন্তু এই সেন্ডারের পিসির মধ্যে এই টেবিলটা থাকলো, রিসিভারের কাছে তো এই জিনিসটা ও জানে না যে 0 0 দিয়েও এ বোঝাচ্ছে, 0 0 1 দিয়ে বি বোঝাচ্ছে। রিসিভার তো এখন ওই আস্কি বিট অনুযায়ী কাজ করে। তাহলে ওর কাছে কি লাগবে, ওর তাহলে জানা লাগবে এই টেবিলটা ওর কাছে যাওয়া লাগবে, এই টেবিলটাও মানে সেন্টার থেকে রিসিভারের কাছে যাওয়া লাগবে, তার মানে সেন্টার থেকে রিসিভারের কাছে মেসেজটাও যাবে প্লাস টেবিলটাও যাওয়া লাগবে। ওকে, তো মেসেজ প্লাস টেবিল দুটো যাওয়া লাগবে। তো এটা আমাদের মেসেজের সাইজটা বের করছে। এখন টেবিলের সাইজ যদি আমরা বের করতে চাই, টেবিলের সাইজ আমরা দেখি যে এই জিনিসগুলা ABCDE, এগুলো তো মেশিন ABCDE ধরেছিল না, এগুলার কিন্তু প্রত্যেকটার জন্য আজকে আলাদা আলাদা বিট আছে। তো এগুলো যতই এখানে কোড দিয়ে আমি ছোট করে ফেলি না কেন, ABCDE এই জিনিসগুলো যে ABCDE সেটা বোঝানোর জন্য আমাকে বেসিক্যালি এগুলার
পাঁচটা মানে এগুলার আস্কি বিটগুলোই দেওয়া লাগবে। যেহেতু আমি এখানে টেবিলের মধ্যে তিনটা কলাম আছে, তাহলে এই কলামগুলো এ এর জায়গায় বেসিক্যালি এটার আস্কি বিটটা যাবে, বি এর জায়গায় বি এর আস্কি বিটটা যাবে, সি এর জায়গায় সি এর আস্কি বিটটা যাবে। এখানে গিয়ে না হয় কম্প্রেস হচ্ছে, বাট এগুলো যখন দিচ্ছি তখন অরিজিনালি এগুলোর আস্কি বিটই যেতেছে। তাহলে এখানে পাঁচটা আছে, সো 5 × 8 40, প্লাস হচ্ছে গিয়ে এখানে মোট বিট আছে কতগুলো, মানে কোড, এখানে বিট কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, বেসিক্যালি পাঁচটা, তো পাঁচটার জন্য তিনটা করে, সো 15, সেখানে 15 বিটস। কাউন্টটা আসলে না দিলেও কোনো সমস্যা নেই, মানে এটা আসলে তেমন একটা ডিফারেন্স হবে না। সেখানে 55 বিট লাগতো, সেখানে 60 বিট, মোট মিলে আমাদের 60 + 55 বিট 115 বিট আমরা পাঠায় ফেলতে পারতেছি। তাহলে কি হচ্ছিল, আগে যেখানে 160 বিট লাগতেছিল এখন লাগতেছে 115 বিট। এখন এই জিনিসটাকে আরো অপটিমাইজ করা যায়, মানে আমি কম্প্রেশনটাকে আরো বেশি কম, মানে এখানে যে কম্প্রেস হয়েছে এই জিনিসটাকে আমি আরো কম্প্রেস করতে পারবো ইউজিং অপটিমাল মার্জ প্যাটার্ন। অপটিমাল মার্জ প্যাটার্ন ইউজ করে বেসিক্যালি আমি এই জিনিসটাকে আরো বেশি কম্প্রেস করতে পারবো, অ্যান্ড দ্যাটস ওয়াই কামস দ্য হাফম্যান কোডিং থিং। হাফম্যান কোডিং দিয়ে বেসিক্যালি আমরা অপটিমাল মার্জ প্যাটার্নটা ইউজ করতে পারি। সো এখানে বেসিক্যালি কি হবে হাফম্যান কোডিং এ, সেম মেসেজটা নিয়ে আমরা কাজ করতেছি, এন্ড সেম মেসেজটার মধ্যে দেখো আমরা কি বের করছিলাম, ফ্রিকোয়েন্সি গুলো বের করছিলাম না, এখানে ফ্রিকোয়েন্সি গুলোর কাজ আছে। অ্যান্ড এখানে ফ্রিকোয়েন্সি গুলো এমন ভাবে সাজাইতে হবে যাতে ছোট থেকে বড়, মানে বেসিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। সো ই এরটা সবচেয়ে ছোট, ই এর জন্য 2, বি এর এর জন্য 3, তারপর ডি এর জন্য 4, বি এর জন্য 5, সি এর জন্য 6। তো আমরা যদি এটাকে সাজাই ফেলি অ্যাসেন্ডিং অর্ডারে, ই এর জন্য 2, এর জন্য 3, বেসিক্যালি আমি এখানে একটা ট্রি বানানোর ট্রাই করবো। ডি, বি ছিল 5টা, অ্যান্ড সি ছিল 6টা। ওকে, এখানে আমি কি বলছি, অপটিমাল মার্চ প্যাটার্ন, মানে আমাকে মার্চ করতে হবে এমন ভাবে যাতে সবচেয়ে অপটিমাল রেজাল্টটা পাই। বেসিক্যালি আমায় কি করা লাগবে, কম্প্রেস করা লাগবে, মানে যত ছোটতে এই জিনিসটা আনা যায়, সবচেয়ে মিনিমামে যত জিনিসটা আনা যায়। এটাই তো গ্রিডি প্রবলেমের কাহিনী ছিল, যে হয় মিনিমাম নাহলে ম্যাক্সিমাম। তাহলে আমি যদি এখানে সবচেয়ে মিনিমাম মার্চটা করি, এখানে সবচেয়ে কোন দুইটাকে মার্চ করলে সবচেয়ে মিনিমাম হবে, 2 আর 3 কে যোগ করলে 5, 3 আর 4 যোগ করলে 7, 4 আর 5 যোগ করলে 9, 5 আর 6 যোগ করলে 11, 6 আর 2 যোগ করলে 8। সবচেয়ে ছোট কিন্তু হবে 2 আর 3 যদি যোগ করো 5। এর থেকে কিন্তু আর কোনো মিনিমাম মার্চ পাওয়া যাবে না। তো 2 আর 3 আমি দুটাকে মানে মার্চ করে ফেলি, একটা নোডের মধ্যে মার্চ করে ফেলি। তো দেখা গেল 5, 2 আর 3 যোগ করলে 5। এখন 5 + 4 যোগ করলে 9 হয়, 4 + 5 যোগ করলে 9 হয়, 5 + 6 যোগ করলে 10, 11 হয়। বাই দ্য ওয়ে এগুলো কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু এই ট্রিটা তৈরি করতে পারবে না। সো এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে, এই জিনিসটা অনেক সময় মানে অনেকে এটা ভুল করে। তো 5 + 4 9, এটাকে নিলেও আমি সবচেয়ে মিনিমাম মার্চ পাইতেছি, 4 + 5 9, এই ডি আর বি কে নিলেও আমি সবচেয়ে সবচেয়ে ছোট পাইতেছি। তো আমি লেটস সে যে আমি এটাকে নিলাম, ওই ওই এই দুইটাকে নিলেও আসলে হইতো, বাট লেটস সে আমি আপাতত এই দুইটাকে নিলাম। সো দ্যাট উইল গিভ আস 9। অলরাইট, এরপরে দেখতেছি 9 + 5 যোগ করলে 14, আর 5 + 6 যোগ করলে 11। তাহলে আমি 5 + 6টাকে নিই, কতটা ছোট, 11। নাও 11 + 9 যদি যোগ করো, দ্যাট উইল গিভ আস 20, বিকজ আর তো আর কোনো কিছু বাকি নেই, সো এই দুটাকেই মার্চ করতে হবে। Okay. এরপরে টেবিলটার মধ্যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে লেফট এজগুলার জন্য, লেফট এজগুলারতে ওয়েট দিয়ে দিতে হবে 0, এবং রাইট এজগুলার মধ্যে ওয়েট দিয়ে দিতে হবে 1। সো লেফট এজ 0, রাইট এজ 1, 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 হয়ে গেল। এখন তাইলে আমার কাছে ক্যারেক্টার কে কে আছে, ক্যারেক্টার হচ্ছে কি আমার এ, বি, সি, ডি অ্যান্ড ই, পাঁচটা আলাদা আলাদা ক্যারেক্টার। অ্যান্ড
কাউন্টটা কত, বাই তো এগুলো এখানে যে এবিসিডি আছে, এখানে কিন্তু বি এর জায়গায় এন, ই এর জায়গায় এফ, ডি সি এর জায়গায় এল, যে কোনো কিছুই থাকতে পারতো আর কি। বেসিক্যালি ওই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আট্রিবিউট হইতো বা ইউনিক ক্যারেক্টার গুলো থাকতো। সো নট নেসেসারিলি যে এবিসিডি ই এর জন্য এই জিনিসটা হচ্ছে। সেখানে আমি কাউন্টটা দিই, কাউন্টটা ছিল আমার এ এর জন্য কাউন্ট ছিল 3, বি এর জন্য কাউন্ট হচ্ছে গিয়ে 5, সি এর জন্য কাউন্ট হচ্ছে 6। এখানে অ্যাসেন্ডিং অর্ডারে না সাজালে কোনো সমস্যা নেই, ডি এর জন্য 4, ই এর জন্য 2, বাট এখানে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে ডেফিনেটলি সাজাতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমি দেখতেছি কোড। এখানে তাহলে দেখো কোডটা তাহলে কি হবে, এর জন্য কি হইতেছে, এটা হচ্ছে কি এখানে, সো 0 লাইক 20, এখান থেকে যদি আমি আসি 0, তারপর হচ্ছে কি আমার আবার লেফটে যাওয়া লাগবে 0, তারপর যাওয়া লাগতেছে রাইটে, সো 0 0 1, এর জন্য হবে 0 0 1। এবার বি এর জন্য দেখি, বি এর জন্য ফার্স্টে যাওয়া লাগতেছে রাইটে 1, তারপর 0 লেফটে, তো 1 0। তারপরে সি এর জন্য কি হইতেছে, সি এর জন্য আমার রাইটে যাওয়া লাগতেছে 1, দেন একটা 1, তো 1 1। তারপরে ডি এর জন্য কোথায় যাওয়া লাগতেছে, ডি এর জন্য ফার্স্টে লেফটে 0, তারপরে রাইটে 1, তো 0 1। দেন ই এর জন্য ফার্স্টে লেফটে 0, তারপরে আবার লেফটে যাওয়া লাগতেছে 0, তারপরে আবার লেফটে যাওয়া লাগতেছে 0, তার মানে 0 0 0, এর জন্য কিন্তু 0। তাহলে কি হইলো দেখো, এখানে কিন্তু সবগুলা কোডকে কিন্তু আমার পাঁচটাতে দেওয়া লাগতেছে, মানে তিনটা করে দেওয়া লাগতেছে না, এখানে কিন্তু সবগুলোর জন্য তিনটা করে দিছিলাম, আর এখানে কিন্তু সেটাও করা লাগতেছে না। ট্রি যখন আমরা বানায় ফেলছি, লেফট আর রাইটে 0 আর 1 দিয়ে দিচ্ছি, তখন বেসিক্যালি কি হইতেছে, আমি এখানে দুইটা করে পাইতেছি। তার মানে এই এখানে যদি আমি দেখি, বেসিক্যালি এটার জন্য তিনটা ছিল, এটার জন্য দুইটা, এটার জন্য দুইটা, এটার জন্য দুইটা, এবং এটার জন্য তিনটা হইতেছে। এখন যদি আমি মেসেজটাকে পাঠাতে চাই, এখন যদি আমি সাইজটা দেখি, এখানে যদি সাইজগুলোকে দেখি, ফার্স্টে দেখি মেসেজের সাইজ কত হবে। আমার মেসেজের ক্ষেত্রে সংখ্যা হচ্ছে কি 20টা, কিন্তু কথা হচ্ছে কি 20টা প্রত্যেকটার জন্য তার সেম করে বিট না, এখানে দেখতেছে 3 2 3 2 করে আছে। তাহলে আমরা বেসিক্যালি এ কতবার আছে, এ আছে 3বার, তাহলে 3 ইন্টু 3, এর জন্য এ 3বার আসছে এবং ওটার জন্য তিনটা করে বিট চাইতেছে, এটাকে প্রকাশ করতে 3টা বিট লাগতেছে। তারপরে বি এর জন্য, বি কয়বার আছে, 5বার আছে, তো 5 ইন্টু এটার ক্ষেত্রে কতগুলা সংখ্যা ছিল, কতগুলা বিট লাগছে, দুইটা করে বিট, 5 ইন্টু 2। বেসিক্যালি এখানে আমি যেটা বের করতেছি সেটা হচ্ছে সামেশন অফ ডিআই ইন্টু এফআই, ডিআই বিং কতগুলা ভ্যালু লাগছে, কতগুলা মানে বিটস প্রত্যেকটার জন্য বিটস লাইক তিনটা, দুইটা 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 তিনটা, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে কতগুলো ফ্রিকোয়েন্সি, মানে এখানে কাউন্ট আর কি। তাহলে বেসিক্যালি আমার প্রথমটা যখন আমি এ দেখতেছি, এ এর ক্ষেত্রে আমার বিটস হচ্ছে গিয়ে তিনটা, এবং এখানে কাউন্ট হইতেছে তিনটা, তো 3 ইন্টু 3। তারপরে বি এর ক্ষেত্রে আমার কতগুলো লাগতেছে বিট, দুইটা করে লাগতেছে, তো ফার্স্টে 2 2, অ্যান্ড হচ্ছে গিয়ে এটা ফ্রিকোয়েন্সি কতবার আসছে, 5বার আসছে, তো 2 ইন্টু 5, প্লাস হচ্ছে সি এর ক্ষেত্রে দেখতেছি দুইটা করে বিট লাগে, এবং কতবার আসছে, 6বার। তারপরে হচ্ছে ডি আসছে, ডি এর জন্য লাগে দুইটা করে বিট, এবং এটা কতবার আসছে, 4বার, সো 2 ইন্টু 4। তারপর ই কতবার আসছে, ই এর জন্য বিট লাগে তিনটা, এবং ই কতবার আসছে, 2বার, সো 2। তো মেসেজের ক্ষেত্রে আমি পাইতেছি 9 plus 10 plus 12 plus 8 plus 6, which will give us 19 plus 20, 39 plus 6 45, so 45 বিট লাগতেছে আমার মেসেজের জন্য, যেখানে আমার মেসেজে আগের বার লাগছিল 60 বিট, 3 ইন্টু 20 60 বিট, তো এবার লাগতেছে 45 বিট। এবার দেখি ট্রি মানে বেসিক্যালি সেন্ডার টু রিসিভারের কাছে তো যাবে, এখন সেন্ডার টু রিসিভার তো এই যে A001 দিয়ে যে এ বলতেছে সেটা তো ও জানবে না, তো এই টেবিল দেখে দেখে পরে মিলাইতে হবে, স্ক্রিনের মধ্যে শো করতে হবে। তো এই জন্য আমাকে সেই টেবিলটা বা এই ট্রিটাও পাঠাইতে হবে। তো এই টেবিল বা ট্রি এর জন্য আসলে কতটুকু লাগতেছে দেখি। বেসিক্যালি এখানে টেবিল বা ট্রি এর জন্য আহ বা টেবিলটার জন্যই লেটস টেবিলটাই আমরা পাঠাবো, ট্রিটা তো পাঠানো লাগবে না। টেবিলটা যদি পাঠাই, টেবিলটার জন্য লাগতেছে যে আমার এর জন্য বেসিক্যালি ট্রিটা তো আমরা বানাবো সেন্ডারের কম্পিউটারের অ্যালগোরিদমটা ফালাবো, রিসিভারের অ্যালগোরিদমের মধ্যে তো এই ট্রিটা না গেলেও কোনো মানে রিসিভারের কাছে তো এই অ্যালগোরিদমের এই অ্যান্সারটা না গেলেও কোনো সমস্যা নেই, খালি টেবিলের অ্যান্সারটা গেলেই হচ্ছে, টেবিলটা গেলেই হচ্ছে।
তো বেসিক্যালি আমরা এখানে টেবিলটা যেটা পাবো সেটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা 5টা বিট আছে। তো এ এ এ বি সি ডি ই এল জি এইচ যেটাই থাকুক না কেন, এখানে যে ক্যারেক্টারগুলো থাকুক না কেন, রিসিভার তো ওইটা বোঝার জন্য এটা রাস্কি কোডই যাওয়া লাগবে। তো 5 × 8 প্লাস এখানে আমার কতগুলো করে বিট আছে, মানে কতগুলো বিট আছে, এখানে 3টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 3টা। তো 3 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 3। তো 40 প্লাস হচ্ছে গিয়ে 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 3 12। তো 52। তো মোট মিলে তাহলে কত লাগতেছে পুরা মেসেজের জন্য লাগতেছে 45, টেবিলের জন্য 52। সো বেসিক্যালি টোটাল লাগতেছে 45 প্লাস 52 which will give us 97 bits। তাহলে আগের বার লাগতেছিল 115 বিট, এবার লাগতেছে 97 বিটস। তাহলে হাফ প্যান কোডিং দিয়ে আমরা জিনিসটাকে কম্প্রেস করে ফেললাম। So this is how we use Huffman coding for compressing big messages using optimal merge pattern. And আমরা দেখলাম এর আগে দেখলাম ন্যাপস্যাকের প্রবলেমটা which is solved by greedy। and greedy যেটা করে যে অনেকগুলো সলিউশন থাকে, সলিউশনের মধ্যে থেকে সবচেয়ে প্রফিটেবল যেটা ফিজিবল গুলোর মধ্যে সবচেয়ে অপটিমাল যেটা, মানে সবচেয়ে ফিজিবল গুলো বের করে অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রেন্ট, এবং ওটা বের করার পরে সবচেয়ে অপটিমাল যে রেজাল্ট ম্যাক্সিমাম অথবা মিনিমাম সেই জিনিসটাও রিটার্ন করে দেয়। So that's our greedy method. So next class আমরা dynamic programming দেখবো, and that will be hopefully the end of our syllabus. Thank you.